কোন লক্ষণ দেখলে আমরা বুঝবো যে গর্ভধারণ হয়েছে। তার প্রথমেই আসা যাক হচ্ছে মিসড পিরিয়ড। মিসড পিরিয়ড মানে কি? মানে হচ্ছে আগে যেদিন মাসিক হয়েছিল নেক্সট মাসে যেদিন মাসিক হওয়ার কথা সেই দিনে মাসিক হলো না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা কনভেনশনাল যে কিটগুলো পাওয়া যায় সেই কিটগুলো দিয়ে প্রেগনেন্সি টেস্ট করব। যদি দুটো দাগ আসে তার মানে প্রেগনেন্সি কনফার্ম। একটা হচ্ছে বমি বমি ভাব। সেই বমি বমি ভাব সাধারণত সকালবেলায় বেশি হয়, সেই জন্য সেটার আরেকটা নাম হচ্ছে মর্নিং সিকনেস। কিন্তু মর্নিং সিকনেস মানে শুধু যে সকালবেলাতেই বমি হয় প্রেগনেন্সি প্রথম 3 মাসে সেরকম কিন্তু নয়, সারাদিনই বমি বমি ভাব থাকতে পারে। আর কি সিমটমস হতে পারে? স্তন ভারী ভারী লাগা বা স্তনে ব্যথা, অতিরিক্ত ক্লান্তি লাগা, বারবার প্রস্রাবের বেগ লাগা বা কিছু খাবারের প্রতি অরুচি এবং কিছু খাবারের প্রতি বেশি আগ্রহ থাকা। প্রথম হচ্ছে রক্তপাত। যদি প্রথম 3 মাসের মধ্যে গর্ভবতী মহিলা রক্তপাত হচ্ছে বলে এসে আমাদের কাছে দেখান, তার মানে কিন্তু একটা হাই চান্স রয়েছে তার অ্যাবর্শন হয়ে যাওয়া। আর কি? যদি অতিরিক্ত বমি হয়, যে বমি কিন্তু ওষুধে কমছে না, এটাকে আমরা হাইপারেমেসিস গ্র্যাভিডিটাম বলি। আর কি? অসহ্য পেটে ব্যথা বা প্রস্রাবে জ্বালা যেটা ওষুধে কমছে না, বা হচ্ছে জ্বর হয়েছে যেটা কয়েকদিন ধরে কমছে না, বা হঠাৎ করে মাথা ঘুরে যাওয়া, অজ্ঞান হয়ে যাওয়া, সেই সবগুলো কিন্তু হতে পারে। নমস্কার, গৌরী দেবী হসপিটালস থেকে আমি মৌপ্রিয়া, এবং আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হলো গর্ভাবস্থায় প্রথম 3 মাস মায়েদের জন্য এবং বাচ্চার জন্য কতটা গুরুত্বপূর্ণ হয় এবং এর যত্ন কিভাবে নিতে হয় সেই সম্পর্কিত কিছু বিষয় নিয়ে। আর এই বিষয় নিয়ে জানাতে আমাদের সঙ্গে আজ রয়েছেন গৌরী দেবী হসপিটালসের গাইনেকোলজিস্ট ডিপার্টমেন্টের কনসালটেন্ট ডক্টর রিতম দে। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার, আমি ডক্টর রিতম দে, কনসালট্যান্ট অবস্টেটিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট, গৌরী দেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। গর্ভাবস্থায় যে প্রথম 3 মাস খুবই গুরুত্বপূর্ণ হয় সেটা ঠিক কি কারণে? গর্ভাবস্থার প্রথম 3 মাস যেটাকে আমরা বলি সেটা হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার। পুরো গর্ভাবস্থা 40 সপ্তাহ, তার প্রথম 3 মাস মানে 12 সপ্তাহ হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার। এই ফার্স্ট ট্রাইমেস্টার কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কী কারণে গুরুত্বপূর্ণ? কারণ এই সময় বাচ্চার যে অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হয় সেটাই ফার্স্ট ট্রাইমেস্টারই হয়, এবং এই সময় যে কমপ্লিকেশনস হতে পারে যেটা হচ্ছে গর্ভপাত, গর্ভপাতের চান্স কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে এই ফার্স্ট ট্রাইমেস্টারই। সেই জন্য এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কোন কোন লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো যে গর্ভধারণ হয়েছে? কোন কোন লক্ষণ দেখলে আমরা বুঝবো যে গর্ভধারণ হয়েছে? তার প্রথমেই আসা যাক হচ্ছে মিসড পিরিয়ড। মিসড পিরিয়ড মানে কি? মানে হচ্ছে আগে যেদিন মাসিক হয়েছিল নেক্সট মাসে যেদিন মাসিক হওয়ার কথা সেই দিনে মাসিক হলো না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা কনভেনশনাল যে কিটগুলো পাওয়া যায় সেই কিটগুলো দিয়ে প্রেগনেন্সি টেস্ট করব। যদি দুটো দাগ আসে তার মানে প্রেগনেন্সি কনফার্ম। এবার দুটো দাগ এলে যে প্রেগনেন্সি কনফার্ম সেটা ঠিক, কিন্তু কোন জায়গায় প্রেগনেন্সি এসছে সেটা কিন্তু বলা খুব মুশকিল। সেই জন্য প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসার সাথে সাথেই নিকটবর্তী অবস্টেটিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্টের কাছে আমাদের যেতে হবে এবং তার কাছ থেকে পরামর্শ নিতে হবে নেক্সট আমরা কি করব, বা তিনি যেভাবে বলবেন আল্ট্রাসাউন্ড করতে হবে না কি করতে হবে সেটা কিন্তু তার পরবর্তী স্টেপ। আর কি সিমটমস হতে পারে? একটা হচ্ছে বমি বমি ভাব। সেই বমি বমি ভাব সাধারণত সকালবেলায় বেশি হয়, সেই জন্য সেটার আরেকটা নাম হচ্ছে মর্নিং সিকনেস। কিন্তু মর্নিং সিকনেস মানে শুধু যে সকালবেলাতেই বমি হয় প্রেগনেন্সি প্রথম 3 মাসে সেরকম কিন্তু নয়, সারাদিনই বমি বমি ভাব থাকতে পারে। আর কি সিমটমস হতে পারে? স্তন ভারী ভারী লাগা বা স্তনে ব্যথা, অতিরিক্ত ক্লান্তি লাগা, বারবার প্রস্রাবের বেগ লাগা বা কিছু খাবারের প্রতি অরুচি এবং কিছু খাবারের প্রতি বেশি আগ্রহ থাকা। প্রথম ট্রাইমেস্টারে আপনারা কি টেস্ট করতে দেন? প্রথম ট্রাইমেস্টারে আমরা কী টেস্ট করাবো? কয়েকটা টেস্ট খুবই ইম্পর্টেন্ট। প্রথম দুভাগে ভাগ করা যায়। একটা কনভেনশনাল ব্লাড টেস্ট। ব্লাড টেস্টের মধ্যে কি করব আমরা? হিমোগ্লোবিন, টিসিডিসি, ইএসআর, প্লেটলেট, ব্লাড সুগার দেখতে হবে, থাইরয়েড প্রোফাইল দেখতে হবে। কিছু সংক্রামক রোগের ব্লাড টেস্ট যেমন হচ্ছে এইচআইভি, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, সিফিলিসের জন্য ভিডিআরএল, এগুলো আমরা করে থাকি। ব্লাড গ্রুপিং খুবই ইম্পর্ট্যান্ট। ব্লাড গ্রুপিং কিন্তু দুজনেরই করা উচিত, মায়ের এবং বাবার দুজনেরই। আর কি? থ্যালাসেমিয়া স্ক্রিনিং এবং হচ্ছে আল্ট্রাসাউন্ড। ফার্স্ট ট্রাইমেস্টার যেটা আল্ট্রাসাউন্ড মানে প্রথম 3 মাসে যে আল্ট্রাসাউন্ড করা হয় সেটাকে বলা হয় হচ্ছে ডেটিং স্ক্যান। এর গুরুত্ব কি? এর গুরুত্ব হচ্ছে প্রথম যে বাচ্চা বয়স কত, মানে গর্ভাবস্থায় যে বাচ্চাটা ধারণ করা হয়েছে
তার বয়সটা কত সেটা প্রথম ভালো করে জানা যায় কিন্তু হচ্ছে ডেটিং স্ক্যানের মাধ্যমে। আর কি, প্রেগনেন্সিটা কোথায় হয়েছে, প্রেগনেন্সি জরায়ুর মধ্যে আছে নাকি জরায়ুর বাইরে, যেটাকে আমরা একটোপিক প্রেগনেন্সি বলি। এটা খুবই ডেঞ্জারাস। একটোপিক প্রেগনেন্সি এসছে কিনা সেটাও আমরা এই প্রথম আল্ট্রাসাউন্ড থেকে জানতে পারি। আর কি, 7 বা 8 সপ্তাহে যে আল্ট্রাসাউন্ডটা করা হয় সেটাতে ফিটাল হার্টবিট যদি একবার চলে আসে, যেটাকে আমরা বলি কার্ডিয়াক ভায়াবিলিটি, সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টারে একবার যদি হার্টবিট চলে আসে তাহলে গর্ভপাতের চান্স কিন্তু খুবই নগণ্য হয়ে যায়। রুটিন এই টেস্টগুলো অবশ্যই করা উচিত এবং কনসালট্যান্ট অবস্টেট্রিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট আরও ভালো বলতে পারবেন সেই রোগীকে দেখে যে আর এক্সট্রা কিছু ওনার টেস্ট লাগবে কিনা। এই একটোপিক প্রেগন্যান্সিটা কি? একটোপিক প্রেগনেন্সি মানে গর্ভাবস্থায় জরায়ুর মধ্যে তো সাধারণত বাচ্চা আসে, কিন্তু এক্ষেত্রে জরায়ুর মধ্যে কিন্তু বাচ্চা আসেনি। বাচ্চা কোথায় এসছে? বাচ্চা এসছে টিউবের মধ্যে। টিউব মানে হচ্ছে জরায়ু থেকে যে টিউবগুলো বেরোয়, যেটাকে আমরা ফ্যালোপিয়ান টিউব বলি, তার মধ্যে বাচ্চা এসছে। সেই বাচ্চা কিন্তু ভায়াবেল নয়, এবং বাচ্চা যদি টিউবের মধ্যে আসে সেক্ষেত্রে কিন্তু টিউব ফেটে গেলে সেটা কিন্তু একটা ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি করতে পারে। এই বাচ্চা কি বাঁচে না? এই বাচ্চা বাঁচে না। জরায়ুর মধ্যে যদি বাচ্চা না আসে তাহলে কিন্তু সে বাচ্চা বাঁচবে না। এক্ষেত্রে মায়ের কিন্তু একটা জীবনহানির আশঙ্কা থাকে। এটা কিভাবে বুঝবে মানুষ? এটার একমাত্র ডিটেকশন হচ্ছে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে। সেই জন্যই ফার্স্ট ট্রাইমেস্টার আল্ট্রাসাউন্ড এত গুরুত্বপূর্ণ। এটা কি কোনো প্রতিরোধের উপায় রয়েছে? প্রতিরোধের উপায় সেরকম কিছু নেই, কিন্তু একবার যদি একটোপিক প্রেগনেন্সি হয় তাহলে সেক্ষেত্রে পরবর্তী চিকিৎসা রয়েছে। প্রথম 3 মাস কোন লক্ষণগুলি বিপদের ইঙ্গিত দেয়? প্রথম হচ্ছে রক্তপাত। যদি প্রথম 3 মাসের মধ্যে গর্ভবতী মহিলা রক্তপাত হচ্ছে বলে এসে আমাদের কাছে দেখান, তার মানে কিন্তু একটা হাই চান্স রয়েছে তার অ্যাবর্শন হয়ে যাওয়া। আর কি, যদি অতিরিক্ত বমি হয়, যে বমি কিন্তু ওষুধে কমছে না, এটাকে আমরা হাইপারেমেসিস গ্র্যাভিডিনাম বলি। আর কি, অসহ্য পেটে ব্যথা বা প্রস্রাবে জ্বালা, যেটা ওষুধে কমছে না, বা হচ্ছে জ্বর হয়েছে যেটা কয়েকদিন ধরে কমছে না, বা হঠাৎ করে মাথা ঘুরে যাওয়া, অজ্ঞান হয়ে যাওয়া, সেই সবগুলো কিন্তু হতে পারে। সেই জন্য আমরা সবসময় রেকমেন্ড করি ফার্স্ট ট্রাইমেস্টারে অন্তত একবার যেন নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা কনসালট্যান্ট অবস্টেট্রিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্টকে যেন গর্ভবতী মহিলা একবার পরামর্শ নেন তার। এই প্রথম 3 মাস যে এতটা গুরুত্বপূর্ণ, এখানে খাবার আর পুষ্টির ভূমিকা কতটা? হ্যাঁ, এবার যদি আমরা টোটাল প্রেগনেন্সিকে 40 সপ্তাহে ভাগ করি তাহলে প্রথম 20 সপ্তাহ আর লাস্ট 20 সপ্তাহ। প্রথম 20 সপ্তাহে কিন্তু বাচ্চা সেরকম গ্রোথ হয় না। অনেক মাই এসে বলেন যে আমাদের ওজন বাড়ছে না, খাচ্ছি তবু ওজন বাড়ছে না। প্রথম 20 সপ্তাহে কিন্তু বাচ্চা সেরকম গ্রোথ হয় না। গ্রোথ আসে কিন্তু লাস্ট 20 সপ্তাহে। কিন্তু তবুও মায়ের হেলথ ঠিক রাখার জন্য প্রথম 3 মাস সুষম সহজপাচ্য খাবার, যিনি যে খাবার খেয়ে থাকেন বা নর্মাল যে খাবার, সেই খাবারই আমরা রেকমেন্ড করি। এবার অনেকেরই প্রশ্ন আসে তাহলে আমরা কি খাবো না, কি খাবেন না? একটা হচ্ছে প্রসেসড ফুড, যত কম খাওয়া যায় তত ভালো। ক্যাফেইন জাতীয় খাবার মানে হচ্ছে কফি আমরা রেকমেন্ড করি দিনে 1 কাপ বা 2 কাপের বেশি খাওয়া উচিত নয়। কিছু মানুষের মনে ধারণা আছে যে পেঁপে আর আনারস এই দুটো খাবো কি খাবো না। সায়েন্টিফিক কোনো এভিডেন্স নেই যে পেঁপে আর আনারস খাওয়া যাবে না, কিন্তু যদি মনে কোনো রকম সন্দেহ থাকে যে আমাদের খেলে বাচ্চার অসুবিধা হতে পারে তাহলে না খাওয়াই ভালো। আর কি খাবার? মেটে জাতীয় খাবার বা হচ্ছে গাজর, যেগুলোতে ভিটামিন এ বেশি থাকে, সেই খাবারগুলো একটু কম পরিমাণে খাওয়াটাই বুদ্ধিমানের কাজ। এবং যে কোনো খাবারই আপনি যখন খাচ্ছেন তখন সেগুলো ভালো করে ধুয়ে, শাকসবজি বিশেষ করে সেইগুলো খাওয়া উচিত। এবং প্রোটিন জাতীয় খাবার যেমন মাছ, মাংস, ডিম, যদি ভেজিটেরিয়ান হয় তাহলে সয়াবিন, ডাল, এগুলো কিন্তু প্রত্যেক দিনের নিয়মিত পাতে রাখা উচিত। এরকম অনেক মহিলা রয়েছে যারা স্মোকিং করেন, অ্যালকোহল পান করেন, তো এদের ক্ষেত্রে কি বলবেন? মানে বাচ্চার ক্ষেত্রে কি এটা ভয়ানক? স্মোকিং এবং অ্যালকোহল দুটোই অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডিকেটেড ডিউরিং প্রেগনেন্সি। কেন? স্মোকিং এবং অ্যালকোহল দুটোই কিন্তু বাচ্চার জন্মগত ত্রুটি করতে পারে এবং গর্ভপাত করতে পারে। অ্যালকোহল এবং স্মোকিং আমরা বলি যখন প্রেগনেন্সি এসেছে তখন তো খাওয়া উচিতই নয়, বরঞ্চ কাপল যখন প্রেগনেন্সি প্ল্যান করছেন তার 2-3 মাস আগে থেকেই অ্যালকোহল বা স্মোকিং বন্ধ করে দেওয়া উচিত। কারণ দুটোই বাচ্চা জন্মগত ত্রুটি করতে পারে, গর্ভপাত করতে পারে। অ্যালকোহল বিশেষ করে এক ধরনের ডিজিজ করে বাচ্চাদের, যেটাকে বলা হয় অ্যালকোহল স্পেকট্রাম ডিসঅর্ডার বা ফিটাল অ্যালকোহল সিনড্রোম। এবং হচ্ছে স্মোকিং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যিনি গর্ভবতী মহিলা তিনি হয়তো স্মোকিং করেন না কিন্তু তার স্বামী হয়তো করে, তাহলে
যেটাকে আমরা বলি প্যাসিভ স্মোকিং। তাহলে প্যাসিভ স্মোকিং থেকেও কিন্তু সেই গর্ভবতী মহিলাকে বিরত থাকতে হবে এবং স্বামীকে বোঝাতে হবে তিনি যেন গর্ভবতী মহিলার সামনে স্মোকিং না করেন। একটি মহিলার কোন কোন অভ্যাস একদমই ত্যাগ করা উচিত ডিউরিং প্রেগনেন্সি? প্রথমেই যেটা বললাম, স্মোকিং এবং অ্যালকোহল থাকলে, অ্যাডিকশান থাকলে সেটা সম্পূর্ণ বর্জন করা উচিত। আর যেগুলো প্রশ্ন আসে কি খাবো, সেটাও আমরা আলোচনা করেছি। এবার হচ্ছে আরেকটা জিনিস আসে কি করব, কি কাজ করব বা কি কাজ করব না। এরকম কোনো বাঁধা ধরার রুল নেই যে এই কাজ করা যাবে, এই কাজ করা যাবে না। নর্মাল যে কাজগুলো তারা নিয়মিত করেন সেগুলো তারা নিয়মিত করবেন। তাতে কি হয়, নর্মাল যে রক্ত সঞ্চালন বাচ্চার মধ্যে এবং মায়ের শরীরে সেটা বজায় থাকে। কিন্তু নতুন করে প্রেগনেন্সির সময় আমি কোনো ভারী কাজ করলাম বা যে এক্সারসাইজ আগে করতাম না, ভারী এক্সারসাইজ বা সুইমিং যেগুলো আমরা আগে করতাম না, হঠাৎ করে প্রেগনেন্সির সময় বিশেষ করে প্রথম 3 মাসে সেগুলো নতুনভাবে শুরু করার কোনো যৌক্তিকতা নেই। এক্সারসাইজ কি করবেন? হালকা এরোবিক এক্সারসাইজ করা উচিত। এক্সারসাইজ করলে কি বেনিফিটগুলো পাওয়া যায়? একটা হচ্ছে অতিরিক্ত ওজন গেন হয় না। দ্বিতীয় হচ্ছে মায়েদের যেটা প্রেগনেন্সির সময় সুগার ডেভেলপ করে, সেটাকে কি বলে? ডায়াবেটিস, জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস, সেইটার প্রবণতা কম হয় এবং প্রেশার বৃদ্ধি, উচ্চ রক্তচাপ, হাইপারটেনশন সেটাও কিন্তু অনেকাংশে কম করে হালকা এক্সারসাইজ করলে। সবসময় শুয়ে থাকা মানে হচ্ছে যেটা আমাদের আগে কনসেপ্ট ছিল অ্যাবসলিউট বেড রেস্ট, সেটাও কিন্তু কোনোভাবে আমরা এখন রেকমেন্ড করি না। যেরকম নর্মাল একজন ভদ্রমহিলা কাজ করছেন গর্ভাবস্থাও তিনি সেই রকম কাজই করবেন। এই সময় স্ট্রেস হলে কি বাচ্চার উপর প্রভাব বৃদ্ধি করে? নিশ্চয়ই করে। স্ট্রেস কেন হতে পারে? স্ট্রেস কেন বাচ্চার ওপর প্রভাব বিস্তার করতে পারে? তার কারণ হচ্ছে হরমোনের তারতম্য হয়, সেই জন্য বাচ্চার ওপর প্রভাব ফেলতে পারে এবং আর্লি ট্রাইমেস্টারে মানে ফার্স্ট ট্রাইমেস্টারে সেটা কিন্তু গর্ভপাত পর্যন্ত করতে পারে। সেই জন্য আমরা মানসিক এবং শারীরিক দু ধরনের চাপ থেকেই গর্ভবতী মাকে বিরত থাকতে বলি এবং যাতে তিনি নির্দিষ্ট একটি সময় সারাদিনে বিশ্রাম পান সেই ব্যবস্থা কিন্তু আমরা তাদের করতে বলি। একটা প্রশ্ন জিজ্ঞাসা না করেই পারছি না, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে বাঙালি পরিবারে দেখা যায় চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হলে একদমই খেতে দেওয়া হয় না, মানে উপোস থাকতেই বলা হয়, সেটা কতটা ক্ষতিকর? প্রেগনেন্সির সময় উপোস কিন্তু একদমই আমরা রেকমেন্ড করি না। কেন করি না? কারণ হচ্ছে প্রেগনেন্সির সময় এমনিই একটা বমি বমি ভাব বা যেটা নজিয়া ভমিটিং ইন প্রেগনেন্সি বলি সেটার টেন্ডেন্সি বেশি থাকে। তাহলে অনেকক্ষণ যদি একজন ভদ্রমহিলা না খেয়ে থাকেন সেক্ষেত্রে কী অসুবিধা হতে পারে? সেক্ষেত্রে কিন্তু আমাদের স্টোমাকে অ্যাসিড সিক্রেশন বেশি হবে, সেটা কিন্তু আমাদের ভমিটিংটাকে আরও অ্যাগ্রাভেট করবে। এবং খাওয়ার ক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো যে একসাথে বেশি খাওয়া কিন্তু আমরা রেকমেন্ড করি না। অল্প অল্প করে বেশিবার খাওয়া, মানে আমরা দিনে হয়তো 3 বার যে আমরা মিলটা নিই সেই মিলটা কিন্তু ভাগ ভাগ করে 6 বার বা 7 বারে নেওয়াটাই শ্রেয়। সেক্ষেত্রে বমির টেন্ডেন্সি কিন্তু অনেক কমে যায় এবং হচ্ছে সুষম নিউট্রিশন যেটা বিন্যাস সেটাও কিন্তু বজায় থাকে। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।